টেলিভিশন চ্যানেলের সম্প্রচারের ক্ষেত্রে যে বৈষম্য আছে, এই বৈষম্যটি মূলত তৈরি হয়েছে ভারতের বাণিজ্যিক স্বার্থের জন্য। টেলিভিশন অনুষ্ঠানের ওপরে চড়ে ভারতীয় পণ্য বাংলাদেশে প্রবেশ করে। আপনার নিশ্চয়ই মনে আছে, একসময় বাংলাদেশে এশিয়ান স্কাই শপ এবং সন্ধিসুধা, যদিও ব্র্যান্ডের নাম বলে ফেলছি, এটা এখন হয়তো পাওয়া যায় না বাংলাদেশে, তাই বললাম। তো হাঁটুর ব্যথা দূর হবে গোবিন্দ আর জ্যাকি সব আসে একটা মালিশ করে, আমাদের বিভিন্ন পাথর লাগালে সব চলে যায়, তো এইরকম জিনিসপত্র আসতো। আমাদের দেশের আইনে আছে কোনো ঔষধি পণ্য যদি দাবি করে যে এটা দিলে অসুখ সারে, সেটা কিন্তু দেখাতে পারেরই কথা না। কিন্তু আমরা এটা দেখিয়েছি। একে তো ভারতীয় চ্যানেলে করে এটি এসেছে, তারপরে তারা আবার আমাদের বিভিন্ন চ্যানেলের সময় নিয়ে এটা প্রচার করতে আমাদের এখানে। এই যে কাহিনীটা, এটা হয়েছে মূলত ভারতীয় পণ্য যাতে আমাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এবং আমরা যেন কেনাকাটা করি। এবং এই কেনাকাটার স্বার্থেই গত আমি বলবো 2 দশক শুধু না, প্রায় 3 দশক ধরে আমাদের স্যাটেলাইট টিভি যখন থেকে এসেছে, ভারতীয় চ্যানেল সবসময় আমাদের এখানে বিনা বাধায় প্রবেশ করেছে। কিছুদিন আগে বাংলাদেশে রাহাত ফাতে আলীর কনসার্ট হয়েছে। রাহাত ফাতে আলীকে আমরা চিনেছি কিভাবে? আমাদের এখানে কি পাকিস্তানের চ্যানেল দেখা যেত, কিংবা পাকিস্তানিকে উনি অনেক গান গায়? ব্যাপারটা তা না। হিন্দি ছবিতে ওনার অনেক জনপ্রিয় গান আছে, হিন্দি ছবির উপরে চড়ে উনি বাংলাদেশে প্রবেশ করেন। হিন্দি ছবি দেখা যায়, সেজন্য কি যেন একটা ছবি হয়েছিল, জব উই মেট, আমরা দেখলাম যে কেঁদে কেঁদে গান গায়, হ্যাঁ হ্যাঁ, এই কান্নাকাটি করে এখন আমাদের তরুণরা। মনে রাখতে হবে যে সংস্কৃতি আসলে মানুষের মনকে অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করে। এবং আমাদের এইখানে যে কথাগুলো এইমাত্র হয়েছে যে 5 কোটি টাকা, আপনি যদি কালকে 10 কোটি টাকাও ভারতীয় চ্যানেলের জন্য ধার্য করে দেন, ভারতীয় চ্যানেলটা দিতে পারবে। কেননা তাদের যে বাজার এবং তাদের যে আয়, সেই আয় থেকে আমাদের এই 16 কোটি লোকের বাজারে প্রবেশ করার জন্য 5-10 কোটি টাকা চ্যানেলগুলির জন্য দেওয়া তেমন কিছুই না। উল্টো এই কথাটি খুবই সত্যি যে আমরা যে টিভি চ্যানেল দেখি, এগুলি কিন্তু কিনে আনে আমাদের ডিস্ট্রিবিউটাররা, চ্যানেল ডিস্ট্রিবিউটাররা, এবং এটার এনক্রিপ্টেড কার্ড কেবল অপারেটরদেরকে কিনতে হয় এবং তারা কিনে তারপরে পয়সা দেয়। আমরা কিন্তু আমরা যে কেবলের পয়সা পে করে তারা চালায়, হ্যাঁ, এগুলো সব পে টিভি। এবং শুধু তাই না, এখন যে ডিরেক্ট টু হোম আছে, তারাও কিন্তু একই কাজ করে। তারাও তাদের কাছ থেকে লাইসেন্স কিনে আসলে প্রোগ্রামগুলি দেখা, আমাদের পকেটের টাকা তাদের কাছে। আবার কেমন যেন দেখি আপনার একদম মানে একটা আলাদা কোনো টিভি চ্যানেলও না, মানে শুধু একদমই। এবং আমরা ক্লিন ফিডের কথা বলেছিলাম যে তারা অনুষ্ঠান দিতে পারবে, বিজ্ঞাপন দিতে পারবে না, সেটাও কিন্তু মেনে চলে। এখন যে পরিস্থিতিটি দাঁড়িয়েছে সেটি হচ্ছে, আমি বলবো যে এটি আমাদের পররাষ্ট্রনীতির ব্যর্থতা, আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যর্থতা, আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যর্থতা এবং আমাদের তথ্য মন্ত্রণালয়ের ব্যর্থতা। আমাদের পররাষ্ট্রনীতি বলেন, বাণিজ্য নীতি বলেন, যাই বলেন, একটা আন্তর্জাতিক নীতি তাদের ছিল, আর সবসময় একটা ভারত নীতি ছিল এবং ভারতের জন্য আলাদা হিসাব। এই যে আলাদা হিসাব করার যে প্রবণতা, এটি হয়েছে আবার রাজনৈতিক স্বার্থে। কোনো না কোনো কারণে আমাদের বিগত রাজনৈতিক দল বিশ্বাস করতো যে ভারত তাদের রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখার জন্য একজন বন্ধু। এখন মুশকিলটা কোথায় হয়েছে? আপনি দেখবেন সিঙ্গাপুরেও কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট দেখা যায়, মানে ইন্ডিয়ান কন্টেন্ট আছে। মালয়েশিয়াতে ইন্ডিয়ান কন্টেন্ট আছে। তারা কি করে? তারা নিয়ম করেছে যে ওখানে যেহেতু এথনিক মাইনরিটি ওখানে আছে, বা এথনিক পপুলেশন আছে যেখানে ইন্ডিয়ান আছে, হ্যাঁ, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে প্রচুর তামিল জনগোষ্ঠী আছে, ইন্ডিয়ান জনগোষ্ঠী আছে, তাদের ভাষা, তাদের অনুষ্ঠান দরকার। কিন্তু তারা যেটা করেছে, তারা কিন্তু ভারতীয় চ্যানেল ওখানে খুলে দেয়নি। তারা ওইখানে তাদের কোম্পানিগুলিকে বলেছে, তোমরা মালয়েশিয়ার নীতিমালা অনুযায়ী ওই ভাষার বিভিন্ন অনুষ্ঠান আমদানি করে সেইগুলি একটা স্ক্রুটিনির ভিতর দিয়ে দেখাবে, যে কারণে যে কোনো ছবি, যে কোনো ইন্ডিয়ান ছবি, যে কোনো দেশের ছবি মালয়েশিয়া সিঙ্গাপুরে আপনি দেখাতে পারবেন না। তাতে কি মালয়েশিয়া সিঙ্গাপুরের ক্ষতি হয়েছে? শুধু তাই নয়, তারা কিন্তু আবার বলেছে যে ওটার জন্য তোমাকে স্পেশাল পে করতে হবে। হ্যাঁ, ওটা করতেই হয়। কিন্তু তারপরে ধরেন কিছু কিছু জায়গা আছে, ওদের সরকারও এথনিক চ্যানেল তৈরি করে। কোরিয়াতে আছে, একটা এথনিক মাইনরিটি কোথাও থাকলে বা একটা এথনিক পপুলেশন কোথাও থাকলে। কিন্তু আমাদের তো সেটা নাই। আমাদের বাংলাদেশে কেউ কি হিন্দিতে কথা বলে? তাহলে আমাদের কি কারণে এত হিন্দি চ্যানেল খুলে দিতে হবে? আরেকটা বড় বিষয় হচ্ছে, আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই চ্যানেলগুলির উপর দিয়ে শুধু যে বাণিজ্য বিস্তৃত হয়েছে তাই না, এক ধরনের রাজনৈতিক মতবাদ প্রচার করার চেষ্টা হয়েছে। আমাদের সরকার কি নেগোশিয়েট করবে? উল্টো আমরা দেখেছি সরকারের উন্নয়নের বিজ্ঞাপন ভারতীয় চ্যানেলে প্রচারিত হচ্ছে। আমাদের সরকার বিশ্বাস করেছে যে আমাদের লোক আমাদের টিভি দেখে না, ইন্ডিয়ান টিভিতে উন্নয়নের গল্প বললে আমরা দেখব। এইটা যে তাদেরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে সেটা বোঝার বুদ্ধিটা পর্যন্ত তাদের ছিল না। এখন যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, আমি মনে করি যে এখানে
খুবই জরুরি হচ্ছে প্রাথমিক অবস্থায় এই চ্যানেলগুলিকে স্ক্রুটিনাইজ করা, যে কোন চ্যানেল আসলে কি প্রোগ্রাম দেখায়। আমাদের এখানে কিন্তু এই চ্যানেলগুলিকে একটু বলতেও হয় না, কাউকে কাউকে জবাবও দিতে হয় না যে আমরা আসলে কি কি দেখছি, কি তারা দেখাচ্ছেন। এবং এইটারই সূত্র ধরে কিন্তু এই যে প্রোপাগ্যান্ডা, একটা রাষ্ট্রকে, একটা সরকারকে সরাসরি আক্রমণ করা, মিথ্যা তথ্য প্রচার করা, গুজব ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা, থাকবে না থাকবে না বলে চিৎকার করা। এবং আপনি দেখবেন যে আমাদের দর্শকরা কি অদ্ভুত অদ্ভুত কন্টেন্ট, এবং বাংলাদেশ বিরোধী, আমাদের দেশ বিরোধী আপনাদের বিভিন্ন কন্টেন্ট। কিছুদিন আগে আমি দেখলাম যে ইন্টারনেটে সে লিখছে শীতের সকালে বসে কমলার খোসা ছাড়িয়ে কমলা খাচ্ছি। আমি নিচে রেখে দিলাম যে কবে আপনি গ্রীষ্মের বিকেলে কমলার খোসা না ছাড়িয়ে খেয়েছিলেন। এই লোকটা এইটা করে যাচ্ছে এবং একেবারে নিয়মিত করে যাচ্ছে। তার মানে এটা একটা কনসার্টের প্রোপাগান্ডা, তারা ইচ্ছাকৃতভাবে করছে, এটা একটা উদ্দেশ্যমূলকভাবে করা হচ্ছে। উদ্দেশ্যমূলকভাবে যখন এই কাজগুলি করা হয়, এটা কিন্তু এক ধরনের সাংস্কৃতিক আক্রমণ। এটা কিন্তু এক ধরনের চেতনা বা এক ধরনের মানসিক আগ্রাসনের পর্যায়ে না, আগ্রাসন ছাড়িয়ে আক্রমণের পর্যায়ে। এটা আক্রমণ, কারণ মিথ্যা কথা বলছে, বাজে কথা বলছে, অসত্য কথা বলছে, উস্কানি দিচ্ছে। থাকবে না থাকবে না বলাকে আপনি মনে করেন যে এটা একটা টেলিভিশন চ্যানেল পারে, এটা একদম আক্রমণ। তো এরকম জায়গা থেকে আমরা পৌঁছেছি। আমি মনে করি যে আমাদেরকে প্রথমে আমাদের পুরনো পলিসিগুলিকে ইভ্যালুয়েট করা দরকার। অবশ্যই একটা বড় অঙ্কের ফি ধার্য করা দরকার যদি ভারতীয় চ্যানেল, এখানে ভারতীয় না যে কোনো বিদেশি চ্যানেল। তৃতীয় হচ্ছে কে কি কন্টেন্ট দেখাচ্ছে, সেই কন্টেন্টের ভিত্তিতে এই চ্যানেলগুলিকেও সার্টিফিকেশনের ভিতর দিয়ে নিয়ে যাওয়া উচিত। কেননা ভারতে এরকম বহু চ্যানেল আমরা এখন দেখি যেখানে এই যে যেমন ক্রাইম পেট্রোলের কথা বললো, সিআইডির কথা বললো, এমন ধরনের অপরাধ কিংবা এমন ধরনের দৃশ্যাবলী, এমন ধরনের ছবি প্রচারিত হয় যেগুলি আসলে কোনো, এরপরে কিন্তু খুন যখন এবং অপহরণ মানে প্রচুর বেড়ে গেছে। এবং শুধু তাই না, আপনি দেখবেন যে আমাদের এখানে কিন্তু পরকীয়ার যে আপনি যে ঘটনাটা, মানে এটা তো অস্বীকার করার উপায় নাই, এবং সামাজিক অবক্ষয়ের যে বিষয়টি, এটা কিন্তু দারুণভাবে আমাদের। আর একটা বিষয় হচ্ছে, ভারতীয়রা যখন এই চ্যানেলগুলো আমাদের কাছে বিক্রি করে, ওদেরও ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে। তারা তাদের 5টা বা 10টা জনপ্রিয় চ্যানেলের সাথে 15টা বা 20টা অখাদ্য চ্যানেল আমাদেরকে নিতে বাধ্য করে। এবং এইখানে তারা বলে যে তুমি যদি জলসা চাও তাহলে সাথে ওই একটা রিপাবলিক নিতে হবে, বা এটা যদি চাও তাহলে সাথে ওইটা নিতে হবে। মানে ছাগলের সাথে কিছু ছাগলের গু দিয়ে দেয়, যে তুমি যদি ছাগল কিনো তাহলে কিছু গুও সাথে নিয়ে যাও। তো এই যে একটা অবস্থা তৈরি করেছে, আমার মনে হয় যে আমার মতে আমাদের একটা আন্তঃমন্ত্রণালয় টাস্কফোর্স তৈরি করা উচিত। আমি আগেই সলিউশন দিয়ে দিচ্ছি, এবং করে এখনই বিবেচনা করা উচিত যে কোন কোন চ্যানেলগুলি আসলে কি দেখায়, এটা করে একটা রিপোর্ট প্রস্তুত করে তারপরে তাদের সঙ্গে নেগোসিয়েশন টেবিলে আমাদের বসা উচিত যে আমরা কি এইভাবেই আসলে ভারতীয় চ্যানেলের জন্য আকাশ উন্মুক্ত করে রাখবো, কিংবা পৃথিবীর যে কোনো দেশের চ্যানেলের জন্য। আপনি দেখবেন আমাদের কেবল অপারেটররা জাপানিজ ভাষাতেও দেখায়, কোরিয়ান ভাষাতেও দেখায়। আসলে আমরা কেন এগুলো দেখাচ্ছি? আমাদের এখানে কি জাপানি ভাষার চ্যানেল দেখানোর প্রয়োজনীয়তা আছে? আর যদি থাকেও তাহলে সেগুলো কেন বাংলায় সাবটাইটেল হবে না? কেন আমাদের বাঙালি লোকজন ভালো দেশের কথাবার্তা দেখতে পারবে না, বা বাংলা ভাষায় ডাব হবে না কেন? তাহলে কিন্তু আমাদের এখানে কাজের সুযোগও বাড়তো। বিদেশি চ্যানেলগুলি তাদের প্রোডাক্ট আমাদের এখানে দেখাতে গেলে বাংলায় অনুবাদ করতে হবে। শুধু এটা করে দেন না, শুধু বলে দেন যে ভারতীয় চ্যানেল দেখতে পারবা, সব বাংলায় দেখাইতে হবে। দেখেন অর্ধেক চ্যানেল এখান থেকে পালিয়ে যাবে।